আমরা আজকে রায় মার্টিন সহায়িকার ক্লাস 6-এর ভূগোল বিষয়ের 5 নাম্বার স্কুল বীরভূম জেলা স্কুলের প্রশ্নগুলি সলভ করব। একের দাগের 1 নম্বর প্রশ্ন হচ্ছে সপ্তর্ষি মণ্ডল গঠিত হয়েছে 7টি উজ্জ্বল তারা দিয়ে। ক্যাসিওপিয়া দেখতে অনেকটা ইংরাজি এম অক্ষরের মতো। পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিমি। আন্তর্জাতিক তারিখ রেখার বিপরীত দিকে রেখাটি হলো মূলমধ্যরেখা। পৃথিবীকে বলে নীলগ্রহ। আকাশ হলো একটি ছায়াপথ। পৃথিবীর সর্বনিম্ন স্থান হচ্ছে মারিয়ানা খাত। সৌর দিন ও নক্ষত্র দিনের মধ্যে সময়ের পার্থক্য 3 মিনিট 56 সেকেন্ড। 2-এর দাগের 1 নম্বর প্রশ্ন আমাদের জাতীয় রাজধানী অঞ্চলের নাম নিউ দিল্লি। 2-এর প্রশ্ন হচ্ছে ভারতের সবচেয়ে জনবিরল বললে হবে সিকিম, আর জনবহুল বললে হবে উত্তরপ্রদেশ। তাহলে এটা জনবিরল আছে তাই হবে সিকিম। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম সিয়াচেন। ভারতের বর্তমান রাজ্য সংখ্যা 28টি। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম গডইন অস্টিন, কারাকোরাম পর্বতের গডইন অস্টিন। 6-এর প্রশ্ন হচ্ছে সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কি? বুধ। 3-এর দাগের 1-এর প্রশ্ন ভারতের বৃহত্তম রাজ্য হলো রাজস্থান, ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া। 2-এর প্রশ্ন ভারতের কোন দ্বীপকে প্রবাল দ্বীপ বলে ও কেন? ভারতের কোন দ্বীপকে প্রবাল দ্বীপ বলে? এটা হচ্ছে 77 নম্বর পৃষ্ঠায়। এই যে ভারতের হচ্ছে লাক্ষাদ্বীপকে বলে প্রবাল দ্বীপ। লাক্ষাদ্বীপপুঞ্জের সব দ্বীপই হলো প্রবাল দ্বীপ। প্রবাল হলো এক ধরনের ছোট সামুদ্রিক প্রাণী। কোটি কোটি প্রবালের দেহাবশেষ জমে প্রবাল দ্বীপ তৈরি হয়। তার মানে প্রশ্ন বলেছে এখানে যে ভারতের কোন দ্বীপকে প্রবাল দ্বীপ বলে, কেন? ভারতের লাক্ষাদ্বীপকে প্রবাল দ্বীপ বলে কারণ কোটি কোটি প্রবালের কি দেহাবশেষ দিয়ে এই দ্বীপটি গঠিত হয়েছে। প্রবাল প্রথমে বলতে প্রবাল হলো একটা সামুদ্রিক প্রাণী। এই কোটি কোটি প্রবালের দেহাবশেষ জমে এই লাক্ষাদ্বীপ তৈরি হয়েছে, তাই লাক্ষাদ্বীপকে প্রবাল দ্বীপ বলা হয়। 3-এর দাগের 3-এর প্রশ্ন হচ্ছে উপদ্বীপ বলতে কি বোঝো? উপদ্বীপ এটা আছে টেক্সট বইয়ের 65 নম্বর পৃষ্ঠায়। উপদ্বীপ এই যে উপদ্বীপ 3 দিকে জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলে। 3 দিকে জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে হচ্ছে বলে উপদ্বীপ। এর উদাহরণটা লিখতে হবে। উপসাগর বলতে কি বোঝো? উপসাগর হচ্ছে 3 দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে উপসাগর বলে। 3 দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে উপসাগর বলে। এটারও উপসাগরের উদাহরণ লিখতে হবে। 4-এর দাগের 1-এর প্রশ্ন নিরক্ষরেখার মান কত? 0 ডিগ্রি। অক্ষরেখার দুটি বৈশিষ্ট্য, এটা টেক্সট বইয়ে আছে। অক্ষরেখার দুটো বৈশিষ্ট্য হচ্ছে অক্ষরেখাগুলো ক্রমশ মেরুর দিকে দৈর্ঘ্য ছোট হতে থাকে, আর অক্ষরেখা হচ্ছে পূর্ণবৃত্তাকার। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার 3টে পার্থক্য লেখো। এটা হচ্ছে রায় মার্টিন সহায়িকার 75 নম্বর পৃষ্ঠার। দ্রাঘিমা রেখার পার্থক্য হচ্ছে 76 পৃষ্ঠার 4 নম্বর। 76 নম্বর পৃষ্ঠার 4 নম্বর। এটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অক্ষরেখা দ্রাঘিমা রেখা, তাহলে অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার, দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার। অক্ষরেখা হচ্ছে পূর্ব পশ্চিমে বিস্তৃত, দ্রাঘিমা রেখা উত্তর দক্ষিণ মানে সোজাসুজি। আর দৈর্ঘ্য, প্রতিটি অক্ষরেখার দৈর্ঘ্য সমান নয়, প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। আর অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল, দ্রাঘিমা রেখা পরস্পর সমান্তরাল নয়। অক্ষরেখার মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত, দ্রাঘিমা রেখার মান 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত। দ্রাঘিমা রেখা কাকে বলে? মূল মধ্যরেখার মান কত? মূল মধ্যরেখার মান 0 ডিগ্রি। দ্রাঘিমা রেখা কাকে বলে? এটা রায় মার্টিন প্রশ্নটিতে 80 নম্বর পৃষ্ঠা 13 নম্বর প্রশ্নে 80 নম্বর পৃষ্ঠায়
80 নম্বর পৃষ্ঠার 13 নম্বর প্রশ্ন। এই যে দ্রাঘিমা রেখা কাকে বলে? পৃথিবীর উত্তর মেরুবিন্দু থেকে দক্ষিণ মেরুবিন্দু পর্যন্ত 1 ডিগ্রি অন্তর কল্পিত অর্ধবৃত্তাকার রেখাগুলিকে বলা হয় দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখাগুলি অক্ষরেখাগুলি থেকে 90 ডিগ্রি কোণে ছেদ করেছে। দ্রাঘিমা রেখাগুলি অক্ষরেখাগুলিকে 90 ডিগ্রি কোণে ছেদ করেছে। পাঁচের দাগের 1 নম্বর প্রশ্ন। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত কটি ভাগে ভাগ করা যায় ও কি কি? ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে হচ্ছে 5টি ভাগে ভাগ করা যায়। এই যে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত 5টি ভাগে ভাগ করা যায়। 1 হচ্ছে উত্তরে পার্বত্য অঞ্চল, 2 উত্তরে নদীগঠিত সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, তারপরে পশ্চিমের মরু অঞ্চল, আর উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। এবার এখানটাতে যেহেতু 5 নম্বরের প্রশ্ন, তাই এই সব ভাগগুলোর 1-2 লাইন করে লিখতে হবে। 5এর দাগের 2 নম্বর প্রশ্ন আছে, উপত্যকা, গিরিপথ, হিমবাহ সম্পর্কে যা জানো লেখো। উপত্যকা, গিরিপথ, হিমবাহ, এটা হচ্ছে টেক্সট বই 71 নম্বর পৃষ্ঠায়। যে উপত্যকা এখানে আছে কিন্তু খুবই ছোট করে দেওয়া। উপত্যকা, গিরিপথ আর হচ্ছে আছে হিমবাহ। উপত্যকা হচ্ছে দুটো পর্বতের মাঝে নিচু অংশ, গিরিপথ দুটো পর্বতের মাঝে সংকীর্ণ প্রাকৃতিক পথ হচ্ছে গিরিপথ। হিমবাহ হচ্ছে চলমান বরফের স্তূপ যা অভিকর্ষের টানে ভূমির ঢাল বেয়ে অগ্রসর হয়। এটা রায় মার্টিন সহায়িকার 250 নম্বর পৃষ্ঠার 1 ও 2 নম্বর আর 251 3 নম্বর। 250 নম্বর পৃষ্ঠা 250 নম্বর পৃষ্ঠায় 1 ও 2 এর প্রশ্ন। এই যে উপত্যকা, এটা টেক্সট বই থেকে এখান থেকে পড়াই ভালো হবে। এই যে আছে উপত্যকা, প্রথমে সংজ্ঞা, তার বৈশিষ্ট্য পয়েন্ট করে লিখতে হবে। প্রথমে পয়েন্ট করতে হবে উপত্যকা এবং তারপরে পয়েন্ট করতে হবে তার সংজ্ঞা আর বৈশিষ্ট্য। তারপরে আছে গিরিপথ, গিরিপথের সংজ্ঞা, প্রথমে গিরিপথ পয়েন্ট করতে হবে, তারপরে সংজ্ঞা পয়েন্ট করে লিখতে হবে, সংজ্ঞাটা উদাহরণ লিখতে হবে এবং বৈশিষ্ট্যটা লিখতে হবে। তারপরে হচ্ছে আছে যেটা হিমবাহটা হচ্ছে 251 নম্বর পৃষ্ঠার 3 নম্বর প্রশ্ন। হিমবাহ, এই যে হিমবাহ কাকে বলে? চলমান বরফের স্তূপ যা অভিকর্ষের টানে ভূমির ঢাল বেয়ে অগ্রসর হয় তাকে হিমবাহ বলে। উদাহরণ হচ্ছে সিয়াচেন হিমবাহ, জেমু হিমবাহ, গঙ্গোত্রী হিমবাহ প্রভৃতি। তারপরে হচ্ছে 5এর দাগে 3-এর প্রশ্ন। ভারতের দীর্ঘতম নদীর হচ্ছে নাম কি? গঙ্গা। গঙ্গা নদীর একটি উপনদী, প্রধান উপনদী হচ্ছে যমুনা। যমুনা। আর ভারত নদীমাতৃক দেশ, এটা ব্যাখ্যা করো। মানে ভারত যে নদীমাতৃক দেশ সেটা সম্পর্কে লিখতে হবে। এটা টেক্সট বইয়ে 74 নম্বর পৃষ্ঠায় আছে। এই যে ভারত হচ্ছে নদীমাতৃক দেশ কারণ ছোট বড় অসংখ্য নদী জালের মতো প্রবাহিত হয়েছে। এই নদীগুলো জনজীবনে, কৃষিকাজে, শিল্পে, যাতায়াত ব্যবস্থায়, জলবিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই ভারতকে নদীমাতৃক দেশ বলা হয়। তারপরে হচ্ছে 5-এর দাগে 4-এর প্রশ্ন হচ্ছে, হিমালয় কথার অর্থ বরফের গৃহ। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? সিয়াচেন। দুন ও তরাই বলা হচ্ছে কাকে বলে? দুন ও তরাই বলতে কি বোঝে এখানে দেওয়া আছে। দুন, এই যে হিমাচলের দুন হচ্ছে এখান থেকে শিবালিক ও হিমালয়, হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন বলে। উদাহরণ দিতে হবে দেরাদুন। আর তরাই হচ্ছে শিবালিক, হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চল হলো তরাই।